হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত অধ্যায় 6-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা ত্রিকোণমিতির কিছু বেসিক সম্পর্কে ধারণা লাভ করছিলাম এবং ত্রিকোণমিতির কয়েকটা সূত্র আপনাদেরকে ভালো মতো দেখতে বলছিলাম। আশা করি আপনারা সবাই সূত্রটা ভালো মতো মুখস্থ করে নিয়েছেন। তো আমরা হচ্ছে আজকের নেক্সট বাকি যে যতটুকু আমাদের ছিল ত্রিকোণমিতির ওটা আমরা শেষ করব। তো গতদিন হচ্ছে আমরা এতটুকু পড়ছিলাম, তো আজকে হচ্ছে আমাদের এই পৃষ্ঠা থেকে পড়া। তো মূলত হচ্ছে আপনাদের এখানে কিছু জোড়ায় কাজ আছে। তো চাইলে হচ্ছে আপনারা এই অনুপাতগুলোর মান হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে নিতে পারেন। তো এই দলগত কাজটা আমি হচ্ছে স্কিপ করতেছি, এটা আপনাদের আপাতত লাগবে না, কারণ এটা জানার জন্য আপনাদের আজকে টপিকটা আগে উন্নতি আর অবনতি কোণ যেটা আছে এটা বুঝতে হবে। তো আমরা ডাইরেক্ট এখান থেকে শুরু করতেছি যে উন্নতি আর অবনতি কোণ কি জিনিস। তো পাশের চিত্রে আমরা লক্ষ্য করি যে একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকায় আছে। এই যে দেখেন, একটা লোক আছে, সে কি করতেছে? সে গাছের একদম চূড়া বা অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকায় আছে। তো ভালো কথা, ব্যক্তির দৃষ্টি রেখা চোখ বরাবর ভূসমান্তরাল রেখা এবং গাছ মাঝ বরাবর ঊর্ধ্বরেখা কল্পনা করলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। নর্মাল অবস্থায় সে যদি ভূমি সমান্তরাল বরাবর তাকাইতো তাহলে কি হতো বলেন তো? সে যে স্ট্রেট আমরা যেভাবে নর্মালি তাকাই বা হাঁটার সময় যে তাকাই, সেটা যদি হইতো তাহলে সে একদম ভূসমান্তরাল এই রেখাটা পাইতো। কিন্তু সে তাকাচ্ছে কোথায়? সে তাকাচ্ছে একদম গাছের চূড়ায়। গাছটা হচ্ছে এটা, ঠিক আছে, এই উলম্ব রেখাটা। তো এই যে এই রেখাটা যদি আমি কল্পনা করে নেই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাই না? যে আমার এই লোকটার নর্মাল দৃষ্টিরেখা থাকতো ভূসমান্তরাল যদি হইতো, আর সে যদি উপরের দিকে তাকায় সেখানে যদি আমরা একটা রেখা কল্পনা করে নেই, তাহলে এর ভিতরে একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। তো এক্ষেত্রে ভূসমান্তরাল রেখা আর চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী কোণকে আমরা উন্নতি কোণ বলতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে তার দৃষ্টি রেখা আর সমান্তরাল আনুভূমিক রেখার মাঝখানে অন্তর্ভুক্তি যেই কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ আপনারা চিনবেন কিভাবে? যদি নিচের থেকে কোনো উপরের দিকে কোনো রেখা চলে যায় এবং সেটা ভূসমান্তরাল রেখা যদি কোণ উৎপন্ন করে, যে কোণটা উৎপন্ন করে সেটাই কিন্তু উন্নতি। উন্নতি জিনিসটা মানে কি? উন্নতি হচ্ছে আমাদের কোনো কিছু উপরের দিকে উঠা, তাই না? যে আমরা ব্যবসা উন্নতি বলবো, রেগুলার লাইফে যে উন্নতি ওয়ার্ডটা ইউজ করি সেটা কিন্তু নর্মাল নিচের থেকে উপরের দিকে বোঝায়। তাহলে নিচের থেকে উপরের দিকে যেই পয়েন্টে উঠবে সেখানে মূলত উন্নতি কোণটা হয়। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কথাটা বললাম। তো উন্নতি কোণ এবং কল্পিত ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্যান্য বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা গেল উন্নতি কোণ। এবার আসেন অবনতি কোণের বেলা কি হবে। যে এবার পাশে আরেকটা চিত্র লক্ষ্য করি, একটা শিশু বাসার দোতলা বারান্দা থেকে নিচে একটা বস্তুর দিকে তাকিয়ে আছে। আগেরটা কিন্তু উপরে তাকাইছে, এবার তাকাচ্ছে কোথায় দেখেন তো? এই যে নিচের দিকে একটা বলের দিকে সে তাকায় আছে। সে যদি নর্মালি তাকাইতো, ভূসমান্তরাল বরাবর তাকাইতো, তাহলে কোন রেখাটা পাইতো? এই যে এই রেখাটা পাইতো। তাহলে এই ভূসমান্তরালের সাথে যে ব্যক্তিটার দৃষ্টি রেখা মাঝে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি? অবনতি কোণ। অবনতি মানে কি? কোনো কিছু নিচের দিকে নেমে যাওয়া। তাহলে যেই পয়েন্ট থেকে কোনো কিছু নিচের দিকে নেমে গেছে সেই পয়েন্টের বাহির হচ্ছে অবনতি কোণটা থাকে। ঠিক আছে, তা শিশুটার দৃষ্টি রেখা এবং ভূমির উপর কল্পিত রেখা, ভূমি থেকে শিশুটার চোখ বরাবর ঊর্ধ্বরেখা কল্পনা করলে এখানেও কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো, তাই না? এই যে সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা পাচ্ছি। এক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূসমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী কোণকে আমরা বলতেছি কি? অবনতি কোণ। কোনটা? ভূসমান্তরাল রেখা আর এই যে আমি যেটা বলছি ভূসমান্তরাল রেখা আর বাচ্চাটার যে দৃষ্টি রেখা তার মধ্যবর্তী কোণটাকে আমরা অবনতি কোণ বলতেছি। তো অবনতি কোণের মান জানা থাকলে কল্পিত ত্রিভুজটার কোণের মান বের করে এবং যে কোনো এক বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমাদের একটা বাহু যদি আমরা জানি আমরা বাকিগুলো বের করতে পারবো। ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে সাইন কস থিটা এগুলো ব্যবহার করে। তো এরপর আমরা দেখি এখানে একটা ছবির মাধ্যমে কি বলছে, যে একটা নির্দিষ্ট রেখা একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে উন্নতি আর অবনতি কোণ। যে ধরো এবি একটা ভূসমান্তরাল রেখা, আপনাদের এখানে বই একটু ভুল আছে, এই পিটা বি হবে। ঠিক আছে, আপনারা একটু ঠিক করে নিবেন। তো এবি একটা ভূসমান্তরাল রেখা, এবি রেখার উপর জিরো একটা বিন্দু এবং পিও বি কোণ আর বিও কিউ কোণ, দেখি তো পিও বি কোণ আর বিও কিউ কোণ দুইটা কোণ অঙ্কন করা হলো যেন এ ও বিপি ও কিউ একই উলম্ব তলে অবস্থান করে। এখানে পি বিন্দুটা ভূসমান্তরাল এবি রেখার উপরের দিকে অবস্থিত, তাই না? এই যে পি বিন্দুটা ভূসমান্তরাল রেখার উপরের দিকে অবস্থিত করতেছে, আর যে ও কিউ রেখাটা এটা হচ্ছে নিচের দিকে অবস্থান করতেছে। তাহলে উপরের দিকে যেহেতু অবস্থান করতেছে, আমি জানি যে ভূসমান্তরালের সাথে উপরে যদি কোনো একটা বিন্দু বা দাগ যায় তাহলে সেখানে উন্নতি কোণ হয়, আর নিচে যদি কোনো দাগ যায় সেটা হচ্ছে কিউ, কি কোণ হবে? অবনতি কোণ হবে। এখানে জাস্ট এই কথাটাই বলে নিছে, আপনারা একবার পড়ে নিবেন। যে আবার কিউ বিন্দুটি এই যেখানে বসেছে, এখানে অবনতি কোণটা হবে কিউ ও বি। এই যে
কিউ ও বি, যেহেতু নিচের দিকে আছে, আর যেহেতু উপরের দিকে আছে পি ও বি, এটা হবে উন্নতি কোণ। আচ্ছা, এবার আমরা দেখি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের প্রয়োজনীয়তা, কেন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করি। যে গণিত শিক্ষক এবার সকল শিক্ষার্থীকে বললেন যে এতক্ষণে তোমরা বুঝে গেছো যে ত্রিকোণমিতিক জ্ঞান আমাদের কতই না কাজে লাগে। কোণ পরিমাপের মাধ্যমে কোনো বস্তুর অবস্থানে না গিয়েও কিন্তু আমরা দূরত্বটা মাপতে পারি। গণিতবিদের এই আবিষ্কার ছিল একটা বিপ্লব, তাই আমরা এখানে ত্রিকোণমিতির জ্ঞান অর্জনে মনোযোগী হব। আমরা এই জ্ঞানের মাধ্যমে অনেক কঠিন কঠিন সমস্যারও কিন্তু সমাধান করে ফেলতে পারবো। এখন থেকে মেইন হচ্ছে আমরা সমস্যায় চলে যাই, যে এতক্ষণ পর্যন্ত ত্রিকোণমিতি যা যা শিখছি তার উপর ভিত্তি করে কয়েকটা সমস্যা আপনাদের দেওয়া হচ্ছে বইয়ে উদাহরণে। তো আমরা 1 নম্বর সমস্যা নিয়ে আগে আলোচনা করি। তো আমরা আগে প্রশ্নটা ভালো মতো, ত্রিকোণমিতি কিন্তু প্রশ্ন যদি আপনি ভালো মতো বুঝে যান তাহলে সলভ করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে আমরা একটা দেখি কি বলছে, যে একটা মই একটা ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, সোজা কিন্তু রাখে নাই, কিভাবে রাখছে? হেলান দিয়ে রাখছে। মইটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট এবং মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করে। তাহলে আমরা একটা ছবি আঁকি, আসো। যে একটা মই দেওয়া আছে, এই যে হেলানো ভাবে একটা মই দেওয়া আছে, যেটা হচ্ছে এসি, তাই না? এবং তার দৈর্ঘ্য কত বলে দিচ্ছে? 12, এই জন্য ওরা 12 লিখে ফেলছে। আর নিচে তো নর্মালি হচ্ছে ভূমি থাকবে, এটা তো আমরা বুঝতেছি। আর এই ভূমি থেকে উপরের দিকে যেটা দেখতেছেন এটাই হচ্ছে মূলত ছাদের উচ্চতা, তাই না? নিচেটা যদি ভূমি হয়, এটা যদি ওই মইটা হয়, তাহলে এখান থেকে এই পয়েন্টটা, এটা হচ্ছে ছাদ। ভূমি থেকে ছাদের উচ্চতাটা আমাদের বের করতে হচ্ছে, এটা হচ্ছে ওরা ধরে নিছে এইচ। তাহলে আসেন কিভাবে সলভ করে আমরা একটু ধরে নিই। যে ধরি এসি মইটা, তাহলে ধরে নিছি যে এসি হচ্ছে মইটা, শীর্ষবিন্দু হচ্ছে সি, শীর্ষবিন্দু মানে একদম টপ বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, এবং সি বিন্দুটার ছাদের কিনারে রয়েছে। ঠিক আছে, সি বিন্দুটা ছাদের কিনারে। সুতরাং সি বিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্বই হবে ছাদের উচ্চতা। আপনাদের পরীক্ষায় এত ডিটেলস লিখতে হবে না, আপনি জাস্ট বলে দিবেন যে মইটা কোনটা ধরছেন আপনি। যে ধরি মই সমান সমান এসি, তা ভূমি হচ্ছে এবি, আর ছাদের উচ্চতা হচ্ছে বিসি। ঠিক আছে, এত ডিটেলস লেখার দরকার নেই। তো চিত্র অনুযায়ী বিসি ইকাল টু এইচ, এটা বোঝার সুবিধার্থে আপনাদের এত কিছু লেখা হয়েছে এখানে, যে বিসি ইকাল টু এইচ ওরা ধরে নিছে, আর ছাদের উচ্চতা সেটা। এবং এসি মইটার ভূমি এবির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? এটা প্রশ্নেই বলা আছে। তাহলে সি এ বি কোণটা হবে 45 ডিগ্রি, যে সি এ বি, যেহেতু মইটা ছাদের সাথে কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, তাহলে ওরা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু আমরা দেখতেছি, এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক পাবেন সবগুলাই কিন্তু সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। তো এখন আমাকে একটু চিন্তা করে বলেন তো আপনারা, যে আমার এটা হচ্ছে থেটা যদি হয়, আমরা জানি থেটার অপোজিটে কি আছে? থেটার অপোজিটে অলওয়েজ বিপরীত বাহু। আর এখানে যদি সমকোণ হয় তাহলে তার অপোজিটে কি আছে? অতিভুজ। আর আরেকটা বাহু থাকে যেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা আসলে দেখবো যে আমার আগে কি কি দেওয়া আছে। আমি দেখতেছি আমার অতিভুজ দেওয়া আছে, আর হচ্ছে উচ্চতাটাকে আমার বের করতে হবে। আমার এটা নিয়ে কিন্তু কোনো কাজ নেই, মাথা ব্যথাও নাই, কারণ এটা আমার বের করতে হবে না। আমাকে বের করতে হবে যেটা, সেটাকে আমাকে মেজার রাখতে হবে, আর যে বাহুটা দেওয়া থাকবে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে অতিভুজ আর বিপরীত বাহুর মধ্যে কার সম্পর্ক বলেন তো? যে আপনারা যেটা যদি মুখস্থ করে থাকেন আপনাদের কিন্তু মনে থাকার কথা, অতিভুজ আর বিপরীত বাহুর সম্পর্ক হচ্ছে সাইনের, তাই না? এই জন্যই আমরা এখানে সাইন 45, যেহেতু 45 ডিগ্রি সাপেক্ষে বের করতেছি, তাহলে সাইন 45 ইকুয়াল টু বিসি বাই এসি। বিসি বাই এসি মানে কি? বিপরীত বাহু বাই অতিভুজ। এখন বিসির ভ্যালু আমি জানি না, যেহেতু ধরে নিছে এইচ বসাই দিছে। এসির ভ্যালু কিন্তু আমি জানি 12, এই জন্য ওরা নিচে 12 বসাইছে। সাইন 45 আপনারা ক্যালকুলেটর করে দেখবেন যে 1/√2 আসবে। তারপরে এইচ/12 এখানে ছিলই। তারপর হচ্ছে আমরা আর গুণন করছি, এই যে এইচ এর সাথে, √2 গুণ আর 12টাকে এপাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে তারপর আমাদের দরকার তো এইচ, তাহলে √2টাকে এপাশে পাঠিয়ে দেন, তাহলে 12/√2। এটা হচ্ছে আপনাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দেয়ালটার উচ্চতা কত ছিল? 8.49 ফুট। কিভাবে আসলো? কারণ এখানে কিন্তু বলে দিছিল যে এত ফুট। ঠিক আছে, যেটা দেওয়া থাকবে, আপনার যদি মিটার দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা মিটারেই লিখবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা সমস্যা 2-এ চলে আসি। আচ্ছা, সমস্যা 2 কি বলছে? যে দুই বন্ধু 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে ধরেন হচ্ছে আপনার ফার্স্ট বন্ধু, এ হচ্ছে সেকেন্ড বন্ধু। তাহলে ফার্স্ট বন্ধু আর সেকেন্ড বন্ধুর মধ্যবর্তী দূরত্ব কত? 500। তাহলে আমরা প্রশ্নের সাথে সাথে ছবিটা আঁকি ফেলি। দুইটা বন্ধু আঁকছেন, মানে দুইটা ব্যক্তি আঁকছেন, তাদের মাঝখানে দূরত্ব 500, ভালো কথা। তারা দেখলো একটা প্লেন তাদের মাথার উপর দিয়ে উড়ে আসতেছে, এই যে প্লেনটা, এই প্লেনটা পি বিন্দুটা উপর দিয়ে এদিকে আসতেছে। তো কোন একটা নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ, প্রথম বন্ধু কে ছিল? এ। তাহলে এর একদম ভূমি থেকে উপরের দিকে উঠতেছে, এই জন্য। আর ভূমি তোমার কি ছিল? ভূমিতে এই পুরোটাই ছিল, তার জন্য। তাহলে ভূমির সাথে তার, যেহেতু সে উপরের দিকে তাকাচ্ছে আমি বলছিলাম, তাহলে ঊর্ধ্বরেখা কল্পিত রেখার সাথে ভূমির মধ্যবর্তী কোণে যে কোণটা উৎপন্ন হয় সেটা কিন্তু তার উন্নতি কোণ। তাহলে 60 ডিগ্রি কোণে সে উপরের দিকে তাকাইছে। সেম ভাবে সেকেন্ড বন্ধুর বেলাও, যেহেতু একটা ভূমি ছিল এবং সে এখান থেকে তাকাচ্ছে, তাহলে তার এই কোণটা কত? 30 ডিগ্রি, ওরা বলে দিছে, এই যে
ঠিক আছে, এখানে তার উন্নতিকোণ 30, এর উন্নতিকোণ 60। তো প্লেনটা কত উচ্চতায় উঠতেছিল, আমাদের দেখতে হবে যে প্লেনটা আসলে কত উচ্চতায় উঠতেছিল। তার মানে আমাদের এইচটা বের করতে হবে, তাই না? যে প্লেনটা ভূমি থেকে প্লেনটার উচ্চতা, তাহলে এই জন্য আমরা এখান থেকে একটা কল্পিত একটা রেখা বা লম্ব টেনে নিচ্ছি, যেহেতু আমাদের এটা বের করতে হবে, তাই না? তো আসো আগে এটা আমরা বের করে নিই, তারপর হচ্ছে পরের প্রশ্নটা আমরা পড়তেছি। তো এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, সেম ভাবে বলে নিছে যে কোনটা কি, যে প্রথম বিন্দুর অবস্থান এ, দ্বিতীয় বিন্দুর অবস্থান বি, প্লেনের অবস্থান ধরে নিছে পি, পি থেকে ভূ সদর উপর আমরা একটা লম্ব টানছি যেটাকে ধরে নিছে এইচ, এইচটাই আমাদের মূলত লাগবে। তারপর হচ্ছে ধরেন এই যে যেহেতু লম্ব বরাবর টানছে, এই মানটা কি আমরা জানি দেখেন তো, যে এতটুকু মানটা যেহেতু জানি না, এই জন্য ওরা ধরে নিছে এক্স। ঠিক আছে, এখন একটু জিনিস চিন্তা করেন, আমরা হচ্ছে এখানে প্রথমে সমকোণী ত্রিভুজ, এই ছোট সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। কেন বলেন তো? কারণ হচ্ছে আমাকে এইচ এর ভ্যালুটা দরকার এবং এক্স এর ভ্যালুটা দরকার, যেহেতু আমরা ধরে নিছি দুইটাই, তো আমরা সমীকরণ ধরে দুইটাকে সলভ করব। তো আসেন আমরা চিন্তা করি এই ত্রিভুজের জন্য, এটা যদি থেটা হয় এবং কোন কোন বাহুটা আমাদের দেওয়া আছে, বিপরীত বাহু আর নিচে হচ্ছে ভূমি। আর বিপরীত বাহু আর ভূমির মধ্যে সম্পর্ক কার বলেন তো? আমরা জানি বিপরীত বাহু বা লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান। এই জন্য ওরা ইউজ করছে কি, ট্যান 60 ইকাল টু, যে বিপরীত বাহু হচ্ছে এইচ, সন্নিহিত বাহু হচ্ছে এক্স। ঠিক আছে, তারপরে 1060 মান হচ্ছে ক্যালকুলেটর আপনারা দিয়ে দেখবেন যে √3 আসবে। আর এইচ বাই এক্স তো এখানে ছিলই, এক্সটাকে পাশে পাঠিয়ে দিচ্ছে, √3টাকে কোনাকুনি পাশে পাঠিয়ে দিচ্ছে, তাহলে একটা আমাদের সমীকরণ পেয়ে গেলাম, যেটা হচ্ছে এক্স ইকাল টু এইচ/√3। এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। ঠিক আছে, আপাতত প্রথম ত্রিভুজের কাজ শেষ, যে আমরা এক্স এর ভ্যালুটা বের করে রাখছি। এখন আসো সেকেন্ডটা। সেকেন্ডটার বেলায় দেখো তো, আমরা কোন ত্রিভুজটাকে ধরবো? আমরা কি ভিতরে এই যে এই ত্রিভুজটাকে ধরবো? না। কারণ কি? কারণ এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, এটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাইলে আমাদের ত্রিভুজ কোনটা ধরতে হবে? আমাদের ত্রিভুজ ধরতে হবে এই যে পুরোটা। ঠিক আছে, এই পুরা ত্রিভুজটা, বড় ত্রিভুজটা কিন্তু আমাদের ধরতে হবে, যেটার নাম হচ্ছে কি, বি কিউ পি আপনারা বলতে পারেন। তো এই যে বিপি কিউ ত্রিভুজ থেকে আমরা কি জানি দেখেন তো, এবারও আমাদের কি কি দেওয়া আছে, যেহেতু এবারও আমরা জানি হচ্ছে এইচ এর ভ্যালুটা আমরা ধরে নিয়েছি, আর নিচের হচ্ছে এই ভ্যালুটা আমরা জানি দেখেন তো। ওর এখান থেকে এই কিউ বিন্দু পর্যন্ত দূরত্বটা কতটুকু হবে? যদি ওর বন্ধুর দূরত্ব 500 হয় আর বন্ধু থেকে এতটুকু দূরত্ব এক্স হয়, তাহলে দুইটা আমি যোগ করে দিতে পারি না, যে 500 প্লাস এক্স, এই পুরাটা হচ্ছে তোমার এই যে এইখান থেকে এতটুকু, তাই না? তাহলে সেম ভাবে আমরা দেখতেছি যে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু দেওয়া আছে, যেন আবার আমরা 10 30 নিছি, যেহেতু ওর উন্নতিকোণ 30 ডিগ্রি। এই জন্য h/x+500। তো 10 30 কত? 10 30 হচ্ছে 1/√3। আর এটা তো এই পাশে ছিলই। তা আমরা কি করছি, আমরা হচ্ছে কোনাকুনি গুণ করছি, যে এটাকে বাম পাশে পাঠাইছি, এটাকে কোনাকুনি ও পাশে পাঠাই দিছি। এবার হচ্ছে, আচ্ছা এই লাইনটাতে কি করছে আমরা একটু দেখি। যে দেখেন তো, এখানে এক্স আছে, এক্স এর ভ্যালু কিন্তু আমি 1 নং সমীকরণে বের করে রাখছি h/√3, তাই না? h/√3টা এই এক্স এর জায়গায় এখানে বসায় দিছে, 500 জায়গায় ছিল, h√3ও ঠিক মতো আছে, যে ডান পাশে ওরা কোটেশন দিয়ে দিচ্ছে যে 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বসিয়ে পাই। এখন হচ্ছে নর্মাল অবস্থায় আপনারা কি করবেন, এটাকে লসাগু করবেন। ঠিক আছে, ওরা একটু স্কিপ করছে, আমরা যদি লসাগু করি, আসেন আমরা একটু লসাগু করলে কি হয় দেখি। আরেকটা কাজ করতে পারেন আপনারা, যে আমরা চাইলে এজটাকে কিন্তু একই পাশে রাখতে পারি। ঠিক আছে, এজটাকে যদি একই পাশে রাখি কি হয়, অথবা এটা ছাড়াও করা যায়। তো লসাগু করলে কি হবে আমরা একটু দেখি, যে এখানে √3 আছে, তাহলে এখানে হবে এইচ প্লাস, আর এখানে যদি কিছু নাই তাহলে 500, নর্মাল লসাগু √3। এই লাইনটা ওরা করে নাই, ইকুয়াল টু কত ডান পাশে, ইকুয়াল টু এই যে h√3 ছিল, শুধু, হ্যাঁ h√3 ছিল। তো এবার দেখেন তো, এই √3টাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে বলেন তো? h√3 × √3, তাই না? যে এই যে আমার নিচে যে √3টা আছে, আমি যদি আর গুণন করে ওই পাশে পাঠাই দিই h√3 সাথে, তাহলে কি হয় বলেন তো? যে h√3 × √3, আমরা একটা জিনিস কি জানি, যে একটা সংখ্যার যদি দুইবার রুট থাকে, এই যে √3 থাকে, তাহলে আমরা শুধু তার ভিতরের সংখ্যাটা পাই, শুধু থ্রিটা পাই। আর বাহিরে তো এইচ ছিলই, এই জন্য এখানে 3h। ঠিক তেমনি ভাবে আমরা যদি √2 পাইতাম, তাহলে কিন্তু দুইবার থাকলে কিন্তু ভিতরের মানটাই পাওয়া যায়। আপনারা চাইলে ক্যালকুলেট করে দেখতে পারেন। আর বাম পাশে কি ছিল? বাম পাশে হচ্ছে x+50√3, এই যে h+50√3। এবার হচ্ছে কি করছে ওরা, এই যে এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে তিনটা এইচ এর সাথে যদি একটা এইচ মাইনাস চলে যায়, মানে এটাকে এই পাশে নিয়ে চলে যায়, তাহলে ইজি হয়। 3h থেকে একটা এইচ মাইনাস দিলে 2h থাকে। আর 500√3 তো ছিলই, আবার 2 তো আমার দরকার নেই, 2টাকে এই পাশে ভাগ করে দিচ্ছে, এই জন্য 250√3 হচ্ছে আমাদের প্লেনের উচ্চতা। ঠিক আছে, আমরা কিন্তু এইচ এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আসেন, এই অঙ্কটা কিন্তু শেষ হয় না, আমরা কিন্তু একটু বাদ রাখছিলাম, যে আমরা উচ্চতাটা বের করে ফেলছি, এইচ এর ভ্যালু বের করে ফেলছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, প্লেনটা যদি 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড সময় দিয়ে দিছে,
2 সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে, তাহলে প্লেনের গতিবেগ কত ছিল? গতিবেগ জিনিসটা মানে কি? গতিবেগ হচ্ছে আমাকে মূলত আমরা জানি বেগের সূত্রটা যদি আপনারা পদার্থবিজ্ঞানে পড়ে থাকেন বা বিজ্ঞানে পড়ে থাকেন, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে ভি ইকাল টু এস বাই টি। আমাদের টি এর ভ্যালু 2 দেওয়া আছে, কিন্তু এস এর ভ্যালু কি আমরা জানি? না। এস এর ভ্যালুটা আসলে কি বলেন তো? এস এর ভ্যালুটা হচ্ছে প্লেনটা একদম এখান থেকে দ্বিতীয় বন্ধু পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে তার এস এর ভ্যালু। তাহলে এটা আমরা কিভাবে বের করবো বলুন তো? এটা যে কথা, বি পয়েন্ট থেকে বি কিউ একই কথা না বলেন তো আমাকে? কারণ এটা এই এতটুকু জায়গায় তো সে অতিক্রম করছে প্লেনটা। প্লেনটা যদি এখানে আসে, তাহলে কিউ বিন্দু থেকে বি বিন্দুতে আসাও কিন্তু একই কথা। কিউ বিন্দু থেকে বি বিন্দু আসার জন্য আমরা কিন্তু অর্ধেক ভ্যালুটা জানি, যে বি এর অর্ধেক ভ্যালুটা আমরা 500 জানি। কোনোভাবে যদি আমি এক্স এর ভ্যালুটা জানতে পারি, তাহলে কিন্তু আমি এস এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আসেন আমরা একটু এস এর ভ্যালুটা বের করি। যে এস এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? আমাকে আগে এক্স এর ভ্যালুটা জানা দরকার, তাই না? এই যে এক্স এর ভ্যালু, এখানে একটু চিন্তা করেন তো, আমি এক্স এর ভ্যালু ইকুয়াল টু এইচ বাই রুট থ্রি রেখে দিছিলাম না? এইচ এর ভ্যালু কিন্তু আমি বের করে ফেলছি এখন কত, 250 √3। তাহলে 250 √3 বাই √3, তাহলে √3 কাটা, তাহলে থাকে কত? শুধুমাত্র 250। এই যে √3 এখানে কেটে যাবে। ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেছি। আর হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব কত ছিল? 500। তাহলে 500 প্লাস এক্স মানে 250, তাহলে এস এর ভ্যালু কত আসে? প্লেনটা হচ্ছে 700, টোটাল 750 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? তাহলে এস এর ভ্যালু আমাদের জানা শেষ। তাহলে আমি এখন যদি এস এর ভ্যালুকে মানে 750 কে, আমার সময় কত দেওয়া, 2 সেকেন্ড, 2 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আসলে ওরা এই কাজটাই করছে, যে এই যে 750 ফার্স্টে বের করে নিছে, তারপর 750কে 2 দ্বারা ভাগ করছে, কত পাইছে? 375 মিটার পারছে। এটা হচ্ছে তার গতিবেগ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? এবার আসেন সমস্যা 3, লাস্ট অঙ্ক আমাদের আজকের উদাহরণের। যে কি বলছে, যে একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটা খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে আমরা যদি একটা খুঁটি কল্পনা করে নিই, ধরেন হচ্ছে আমাদের একটা খুঁটি আছে বিএল, ঠিক আছে? পুরাটা, এই পুরাটা হচ্ছে আমাদের খুঁটি। তো খুঁটির অবিচ্ছিন্ন ভাঙা অংশ মানে কি? একেবারে ভাঙা যায় না। ধরেন গাছটা বা খুঁটিটা এখান থেকে পড়ে এই যে এই বিন্দুটা টাচ করছে, দেখেন এই যে এতটুকু অংশটা ভেঙে গেছে। এত অংশটাকে ভেঙে কোথায় পড়ছে? এই যে এই বাহুটা সিএল যে কথা, এসি কিন্তু একই কথা। কারণ দেখেন তো, এই জিনিসটা ঘুরেই কিন্তু এখানে পড়ে আছে, যেখান থেকে ভেঙে ওই যে এর মাথাটা চলে আসছে এ বিন্দুতে, আর সি বিন্দু তো রয়ে গেছে এখানে। এটা কিন্তু একদম আলাদা হয় নাই। বুঝতে পারছেন? আপনি একটু ইমাজিনেশনে কল্পনা করার চেষ্টা করুন। আমি যদি একটা লম্বা গাছকে কাটি মাঝখান থেকে, গাছটা কিন্তু হেলান দিয়ে এভাবে মাটি কিন্তু স্পর্শ করবে, তার শীর্ষবিন্দুটা মাটি স্পর্শ করবে। যে জায়গা থেকে কাটছে এই জায়গা কিন্তু এদিকে থাকবে। ঠিক আছে? তো 10 মিটার দূরে মাটি স্পর্শ করছে, এই যে তার এখান থেকে গোড়া গোড়া থেকে একদম 10 মিটার পর্যন্ত, এই যে 10 মিটার পর্যন্ত টাচ করছে। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ বলছে ওরা। অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। এতক্ষণ ধরে আমরা উন্নতি কোণের অঙ্ক করছি, এবার হচ্ছে আমরা অবনতি কোণের অঙ্ক করব। এবং আমার থেকে বের করতে বলছে সম্পূর্ণ খুঁটি দৈর্ঘ্য। সম্পূর্ণ খুঁটি কত, কোনটা বলেন তো? এই যে বিএল না, দেখেন তো এই যে পুরাটা, এই পুরাটা আমাকে বের করতে হবে। তো আসেন আমরা কিভাবে বের করবো আমরা একটু দেখে নিই। যে মনে করি খুঁটিটা সম্পূর্ণ দৈর্ঘ্য বিএল ইকুয়াল টু এইচ, এই যে ওরা ধরে নিছে এইচ, এই পুরাটা। ঠিক আছে? এই বিএলটা হচ্ছে আমাদের টার্গেট, কিন্তু এটাই এটাই বের করতে হবে। তো খুঁটিটা বিসি ইকাল টু এক্স উচ্চতায় ভেঙে গেছে। এই যে বিসি ইকাল টু এক্স উচ্চতায়, এই জায়গাটায় উচ্চতায় ভেঙে গেছে। বিচ্ছিন্ন না হয়ে খুঁটির গোড়া এবি ইকাল টু 10 মিটার দূরে মাটি স্পর্শ করছে। এই যে এবি ইকাল টু 10 মিটার দূরে যেখানে মাটি স্পর্শ করছে। সুতরাং এসি ইকাল টু সিএল, এসি ইকাল টু সিএল কেন আমি একটু আগে বলছি যে এই অংশটা ভেঙে কিন্তু মাটি টাচ করছে, এই জন্য এসি ইকাল টু সিএল। তো এখানে অবনতি কোণ কিভাবে? এসিডি ইকাল টু 30 ডিগ্রি বলেন তো? আচ্ছা, এতক্ষণ যে আমরা অঙ্কটা দেখছিলাম যে নিচের থেকে উপরে গেছে, তাই না? এখন তো উপর থেকে কোনো বস্তু নিচে নামতেছে, তাই না? তো এখান থেকে যেহেতু নিচে নামতেছে, আমি বলছি যে এই পয়েন্ট থেকে যেহেতু নিচে নামতেছে, অবশ্যই ওই পয়েন্টেই কিন্তু অবনতি কোণটা হবে। ঠিক আছে? আর ভূসমান্তরাল রেখা আমাদের এখানে একটা কল্পনা করে নিতে হবে যে ভূসমান্তরাল রেখা এরকম হবে। এবং যেহেতু এটা নিচের দিকে পড়ে গেছে, তার মানে এদের মাঝখানে ভূসমান্তরাল, কল্পিত ভূসমান্তরাল রেখা এবং তার যে নিচে যে দৃষ্টি রেখা ছিল বা নিচে যে পড়ছে গাছটা বা কুড়িটা, এদের মাঝখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু অবনতি কোণ, এবং সেটার মান কত? 30 ডিগ্রি। এখন আমাকে বলেন যে এখানে কোন কোণ থাকা যে কথা, এই ভিতরে থাকা একই কথা না কেন? তো বলেন তো। কারণ আমরা কিন্তু আগেই পড়ে আসছি যে একান্তর কোণদ্বয় কিন্তু পরস্পর সমান হয়। যে এই যে এই কোণটা আর এই কোণটা কিন্তু একান্তর কোণ। একান্তর কোণ হওয়ার শর্ত কি? যে দুইটা সমান্তরাল রেখার মাঝে যদি তাদের কোনো ছেদক থাকে, তাহলে তাদের অন্তর্বর্তী যে কোণগুলো থাকে, এই যে এই কোণ আর এই কোণ কিন্তু পরস্পর কি থাকে? সমান থাকে।
তো ওই সূত্রটাকে কাজে লাগিয়ে ওরা বলছে যে এসিডি ইকুয়াল টু যদি মানে এ সি ডি যদি 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে বিএসিও কিন্তু এই যে বি এ সিও কিন্তু 30 ডিগ্রি হবে, যেহেতু একান্তর কোণ। ঠিক আছে। আচ্ছা এখন শর্ত অনুযায়ী দেখেন। আচ্ছা, শর্ত অনুযায়ী বলছি কি এসি ইকুয়াল টু বিএল মাইনাস বিসি। এসি কোথায় আমরা একটু দেখি, যে আমাদের তো এই বাহুটা জানা দরকার, তাই না? এই বাহুটা কেন জানা দরকার একটু বলেন তো। কারণ হচ্ছে আমরা যদি এই বাহুটা বের করতে পারি তাহলেই তো এই উপরের অংশটা পেয়ে যাবো, অর্ধেক অংশটা পেয়ে যাবো, তাই না? তারপরে বাকি অংশটা বের করতে পারলে আমাদের কাছে দুইটা যোগ করে দিব আমরা, তাই না? তো আমরা এই জন্য টার্গেট নিতেছি, আমরা হচ্ছে অতিভুজটা বের করবো, এটা সমকোণী ত্রিভুজের এই অতিভুজটা বের করতে যাচ্ছি। তাহলে অতিভুজটা মানে কি বলেন তো, যে এই বিএল থেকে আমি যদি বিসি বাদ দেই তাহলে তো সিএল পাবো। আবার সিএল ইকুয়াল টু আবার কি এসি, তাই না? একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। দেখেন আমার পুরা খুঁটিটা ছিল বি, সরি এটা এল হবে, বিএল। ঠিক আছে। আমার এখান থেকে ভেঙে গেছে, এই টোটালটা ছিল বিএল। তাহলে বিএল থেকে আমি যদি নিচের এই বিসি অংশটা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমি কি পাবো, উপরের অংশটা। আর উপরের অংশটা আমি একটু আগে বলছিলাম, উপরের অংশটা যে কথা এটাও কিন্তু একই কথা, কারণ একই ভাবে হেলান দিয়ে পড়ছে, এই অংশটাই কিন্তু নিচে পড়ছে, তাই তো? তাহলে এই দুইটা একই জিনিস। তাহলে এই জন্য ওরা বলে নিচ্ছে যে বিএল মাইনাস বিসি। বিএল কত ছিল, বিএল ছিল আমরা পুরোটা ধরছিলাম এইচ, আর বিসি ইকাল টু হচ্ছে এক্স। ঠিক আছে, সুতরাং হচ্ছে এবিসি হতে আমরা পাই, এই যে ভিতরের ত্রিভুজ থেকে আমরা পাই, কোনটা দিব বলেন তো। যেহেতু থেটা এই পাশে এবং আমি এক্স ধরে নিছি আর টেন আমরা জানি, তাহলে আবার বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু কার সম্পর্ক, টেনের সম্পর্ক। ঠিক আছে। আর টেন মানে হচ্ছে কি বিপরীত বাহু বাই এই যে বিসি বাই এবি। এখন বিসির ভ্যালু বসায় দেন, এক্স, আর এবির ভ্যালু কত আমরা জানি 10। তাহলে ঠিক এটাকে কোনাকুনি গুণ করেন, যে এক্স ইকাল টু 10 10 30, 10 30 মান কত 1/√3, এবং আপনাদের এক্স এর ভ্যালুটা বের হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে, আমরা তো অর্ধেক অংশ পেয়ে গেছি, এতটুকু পেয়ে গেছি, তাই না? এখন এখানে দুইভাবে অঙ্কটা করা যায়, আমি সবাইকে বলি যে ওদের মতো এইভাবে কঠিন ভাবে না করে আমি কিন্তু আরেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি বলেন তো। যেহেতু আমি এখন এসির এই যে বিসির ভ্যালুটা জানি, তাই না? বিসির ভ্যালুটা কত আসছে বলেন তো, 10√3, এবং আমি নিচেরটাও জানি। আমি জাস্ট সিম্পলি এই রেখাটার উপরে আমরা কি করব, এই রেখাটার উপর কিন্তু আমরা পিথাগোরাসটা ইউজ করতে পারি, তাই না? তো পিথাগোরাস হিসাবে যদি আমরা এই যে কল্পনা করি তাহলে কি করতে পারি, আপনার দুইটাই কিন্তু সঠিক, আপনারা এইভাবে করতে পারেন। cos 30 দিয়ে, কিভাবে cos 30 দিছে, যে cos 30 মানে কি, cos 30 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত 10, অতিভুজ কত এসি, এই জন্য ওরা এবি বাই এসি 10/h - x। কেন এসি ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম এই যে এসি ইকুয়াল টু h - x, এই জন্য বসায় দিছে। বসায় দেওয়ার cos 30 মান বসানো হয়েছে, তারপর কোনাকুনি গুণ করা হয়েছে, এবং যখন আমরা h - x পাইছি, মানে এই পাশে যখন আসছে h - x, আমার তো x এর ভ্যালু দরকার নেই, এই জন্য x এর ভ্যালুটাকে ওপাশে পাঠাই দিয়ে দেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেছে। আর এই x এর ভ্যালুটা এখান থেকে ওরা বসিয়ে h এর মানটা পেয়ে গেছে। আর আমি যেটা বলতেছিলাম, আপনারা চাইলে পিথাগোরাসটা কিন্তু বের করতে পারেন, যে এসি স্কোয়ার ইকাল টু তখন হবে কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখন আমাকে বলুন তো, আমি যদি শুধু এসিটা বের করতে চাই তাহলে আমাকে রুট করে দিতে হবে না, যে স্কোয়ারটাকে পাশে যে রুট হয়ে যাবে। এবি কত, এবি হচ্ছে আমরা জানি 10, তাই না? এই যে এবি মানে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস বিসি কত, বিসি মাত্র বের করে রাখছি, যে 10/√3 তার হোল স্কোয়ার, 10/√3 তার হোল স্কোয়ার। ক্যালকুলেটর করে দেখেন, দেখবেন সেম এই ভ্যালুটাই আপনারা পাবেন। যদি, না সরি এখানে একটু ভুল আছে, এই সেম ভ্যালু পাবেন কখন, এটা তো আমরা কি বের করছি, এসি বের করছি, মানে কি শুধুমাত্র সিএল। এই সিএল এর সাথে তুমি যখন বিসিটা যোগ করবা, মানে হচ্ছে 10/√3 যখন যোগ করবা, তখন 17.34 পাবা। ঠিক আছে। তো আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন, অথবা পিথাগোরাস দিয়ে দুইটা তারপরে একটু কাজ বেশি করতে হবে, পিথাগোরাসটা করে তারপর হচ্ছে এই যে 10/√3 সাথে যোগ করে দিলে কিন্তু এই 17.32 অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে। তো আপনাদের যেটা মন চায় আপনারা সেটা ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। যে যার ইচ্ছা সে এটা ফলো করতে পারেন, অথবা বইয়ের নিয়মও ফলো করতে পারেন। তো আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত, এখানে কিছু জোড়ায় কাজ আছে, আপনারা এই অঙ্কটা করা ট্রাই করুন। আপনাদের SW থাকলো, যদি কোনো সমস্যা থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাতে পারেন, নেক্সট ক্লাসের আগ পর্যন্ত কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি এটা করে দিয়ে তারপর নেক্সট ক্লাসটা শুরু করবো। আগামী ক্লাসে হচ্ছে আমরা পুরোপুরি অনুশীলনীর যে 10টা অঙ্ক আছে আপনারা দেখতেছেন, এই 10টা অঙ্ক কিন্তু আমি পুরাটা সলভ করে করে দেখাবো। তো আশা করি আপনারা পুরো ক্লাসটাই দেখবেন, আগামী ক্লাস সহ এই ক্লাসটাও ভালো মতো দেখবেন, এবং আগামী ক্লাসে হচ্ছে আমাদের দেখা হবে। আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।